এই ছেলেটার নাম হচ্ছে রিফাত। হি ইজ ফ্রম কুড়িগ্রাম। আর আজ ওর বউকে মার্ডার করবে। একটা মেয়ের জন্য একটা ছেলে জীবনে কি কি হইতে পারে আজকের গল্পে সব আছে। ভবিষ্যৎ গীত পর্ব 10। 2015 সালে রিফাতের বয়স তখন কেবল 17 বছর। আন্ডার 19 ন্যাশনাল ক্রিকেট টিমের প্রিপারেশন নিচ্ছিল দিনাজপুর বিকেএসপি তে। এইটা হচ্ছে রিফাতের গার্লফ্রেন্ড জারিন, ওর গ্রামের মেয়ে। সারাদিন প্র্যাকটিস, সারারাত প্রেম, কে লাইফে। ঈদের ছুটিতে রিফাত বাড়িতে গেল। অবশেষে দেখা হলো জারিনের সাথে। ওই যে কিছুদিন লং ডিস্টেন্সে কাটানোর পর অনেকদিন পর গার্লফ্রেন্ডের সাথে দেখা, কিছু সেলফি, গালে আলতো করে একটা চুমু। রিফাত বাড়িতে গিয়ে একটা সেলফি তার ফেসবুকে পোস্ট করলো। আর এইখানেই আসলো প্লট টুইস্ট। পরের দিন সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের পাশে একটা পপুলার চায়ের দোকান আছে, ওইখানে আড্ডা দেওয়ার সময় তুই সাইফুলের গার্লফ্রেন্ডের সাথে ছবি কেন আপলোড দিছস? একটা চায়ের কাপের মতো রিফাতের মনটাও ভেঙে গেল। তার বন্ধুর কাছ থেকে জানতে পারলো ঘোষপাড়ার সাইফুলের কথা, যে আসলে জারিনের বয়ফ্রেন্ড। জারিনকে প্রশ্ন করা হলো, জারিন তো প্রথমে স্বীকারই করলো না। পরবর্তীতে অনেক জোরাজুরি করার পর জারিন স্বীকার করলো যে এইটা বেসিক্যালি জারিনের এক্সট্রা অ্যাকচুয়ালি এখনো রিলেশনশিপ আছে। বেসিক্যালি ঘটনা হয়েছে যে সাইফুলের কাছে জারিনের কিছু প্রাইভেট পিকচার্স আছে, যেটা দিয়ে সাইফুল জারিনকে কন্টিনিউয়াস ব্ল্যাকমেইল করতেছে যদি ব্রেকআপ করে ফেলে তো এগুলা স্প্রেড করে দিবে। আর এর মধ্যে আবার রিফাতের সাথে ওর প্রেম হয়ে যায়। এনিওয়েজ, আমাদের রিফাত রক চটা অ্যাথলেট। সো ও কিছু পোলাপান নিয়ে গেল ঘোষপাড়ায়। ডাকা হলো সাইফুলকে। এক কথা দুই কথা, ছেলেদের কি আর এইসবে মাথা ঠান্ডা থাকে? একদম দিল। সাইফুলের কাছ থেকে ফোনটা নিয়ে নিল এবং সাইফুলের ফোনটা ঠাস করে রিফাত ভেঙে ফেললো। মামলা এখানেই ঠান্ডা। জারিনের সাথে সব ঠিকঠাক, ঈদের ছুটি শেষ, রিফাত ব্যাক টু বিকেএসপি। আর মাত্র কয়েকদিন পরই আন্ডার 19 ন্যাশনাল ক্রিকেট টিম সিলেকশন। সবাই একদম পাগলের মতো প্র্যাকটিস করতেছে। আর রিফাত খুবই হার্ড ওয়ার্কিং ছেলে, এমনকি ওর কোচও খুবই কনফিডেন্ট যে রিফাত চান্স পাবেই। বাট 2 দিন হলো আমাদের জারিনের ফোন অফ। রিফাত একটু ওয়ারিড ছিল যে কি হইলো না হইলো, বাট প্র্যাকটিস নিয়ে অনেক ব্যস্ত ছিল, সো ওইদিকে ফোকাস করার সময় নাই। সেই দিন সন্ধ্যার সময় তার সেই গ্রামের বন্ধুর কল। দোস্ত, হোয়াটসঅ্যাপ চেক কর। হোয়াটসঅ্যাপে ঢুকে ছবিটা দেখে রিফাত একদম শ্যাটার। জারিনের বিয়ে হয়ে গেছে। তো বেসিক্যালি যখন এই যে কুড়িগ্রামের মতো একটা মুফাসল এলাকাতে দুইটা ছেলের মধ্যে ঝামেলা হয়, তাও একটা মেয়েকে নিয়ে, 5টা লোক জানতে পারে, 10টা কথা হয়, মান সম্মান চলে আসে। পরিবার যেভাবে পারে মেয়ের সম্মান বাঁচানোর জন্য যার সাথে ইচ্ছা তাড়াতাড়ি করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বাট এবার গেস করেন তো জারিনের বিয়ে কার সাথে হয়েছে? গেস করেন, সাইফুলের সাথে। ঠাস করে ব্যাগটা আছাড় দিল, পাশে রেজারের ব্লেডটা ছিল, হাত কাটলো। বাট লাকিলি ওকে অন্যান্য ফ্রেন্ডরা দেখে হসপিটালে নিয়ে গেল। রিফাতকে নিয়ে যাওয়া হয়েছিল দিনাজপুর মেডিকেলে, বাট ওর ওই কাটা হাতের রক্তের সাথে ক্রিকেট ক্যারিয়ারটাও শেষ। ও তো আর এখন সিলেকশনে যেতে পারবে না। রিফাত গেল কুড়িগ্রামে গিয়ে সরাসরি গেল সাইফুলের বাসায়। সাইফুলের বাসার উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে বাংলা মুভির মতো ডাক দিল, সাইফুল! ভিতর থেকে সাইফুল বেরিয়ে আসলো, কিরে বিয়ের দাওয়াত পাস নাই? এই কথা শুনে কার মাথা ঠিক থাকে? আর রিফাত তো এমনিতে রকচটা ছেলে, দিছে সাইফুলকে একটা ঘুষি বসায়। কিন্তু বারবার কি আর ঘুঘু ধান খায়? এক তো রিফাতের এখন হাত কাটা, হসপিটাল থেকে আসছে, দুর্বল, তার উপর বিয়ে বাড়ি, লোকজন গম গম করতেছে। পিছনে দাঁড়ানো ছিল সাইফুলের বড় ভাই, সামিয়ানা টানানোর একটা বাঁশ নিয়ে দিল এক বাড়ি রিফাতের মাথায়। রিফাত পড়ে গেল। আশেপাশে থেকে আরো কয়েকটা ছোটখাটো কাজিন এসে মারা শুরু করলো। এক হসপিটাল থেকে বের হয়ে রিফাত আবার হসপিটালে। কিন্তু এবার মার খেয়ে ওর অবস্থা এতটা ক্রিটিক্যাল ছিল যে কুড়িগ্রামের কোনো লোকাল ক্লিনিকে ওর ট্রিটমেন্ট পসিবল হচ্ছিল না। ওকে ইমিডিয়েটলি রংপুর মেডিকেলে শিফট করা হলো। সেইখানে ও অ্যাডমিট ছিল প্রায় 1 সপ্তাহ থেকে মতো। ও অ্যাডমিট ছিল এখানে, সুস্থ হয়ে বাসায় ঠিকই আসলো, বাট ডিফেক্টেড হয়ে। এখানে অনেক বড় একটা কাহিনী আছে, পরে বলবো, এই জায়গাটা মনে রাখবেন। এরপরে রিফাতের মেন্টাল কন্ডিশন অনেক খারাপ হতে শুরু করলো। ও কয়েকবার বিভিন্নভাবে লাইফ নিয়ে নেওয়ার চেষ্টা করলো। এইটা দেখে ওর ফ্যামিলি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। ছেলেকে নিয়ে কি করবে? শেষে পাঠাই দিল বগুড়ায় মামার বাসায়। বগুড়ায় গিয়ে রিফাত একটা জুতার দোকানে চাকরি নেয়। আগে যেই ছেলেটার হাতে একটা ব্যাট থাকতো, হয়তোবা সে একটা পর্যায়ে গিয়ে ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার হতে পারতো। আর সেই ছেলে এখন হাতে জুতা নিয়ে বসে থাকে, মাথা নত করে কাস্টমারদের পায়ে স্যান্ডেল পরায়। কিন্তু আমাদের রিফাত হার্ডওয়ার্কিং ছেলে, সে যেখানেই আছে মন দিয়ে কাজ করা শুরু করলো, মোটামুটি মুভ অন করা শুরু করছে। এর মধ্যে ওই শোরুমে একটা মেয়ের চাকরি হয়। এই মেয়েটা মুক্তা, তার নামের মতোই শি ইজ গ্লোয়িং অ্যান্ড বিউটিফুল। রিফাতের একটু ভালো লাগতো। জুতার শোরুমের ম্যানেজার রিফাতকেই দায়িত্ব দিছিল মুক্তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার। তো কাজের খাতিরে টুকটাক কথা, মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এই পর্যন্ত জিনিসটা একটু নাটকীয় লাগতেছে না, কিন্তু এরপর যেটা হইলো সেটা মুভি। একদিন দুপুরে রিফাত হুট করে দেখলো মুক্তা ম্যানেজারের কেবিন থেকে কান্না করতে করতে বের হচ্ছে। অনেক ইনসিস্ট করার পরে মুক্তা অবশেষে বললো যে সে যখন ম্যানেজারের কাছে ঈদের বকশিস চাইতে গেছে, তার ম্যানেজার তাকে খুব প্রস্তাব দিছে। আর বাংলাদেশের ওয়ার্ক কালচারে এটা খুবই কমন একটা ঘটনা। লাইক শোরুম থেকে শুরু করে একদম হাই কর্পোরেট মেয়েদের সাথে এটা
ঘটে, একটু কিছু হইলেই তার বস তার ম্যানেজার তাকে এই ধরনের প্রস্তাব দেয়। বাট অ্যাজ উই নো আমাদের রিফাত অনেক বদমেজাজি, সে সোজা ঢুকে গেল ম্যানেজারের রুমে, গিয়ে একটা ঘুষি বসাই দিল একদম মুখের উপরে। তারপর আর কি, তাদের দুইজনেরই চাকরি নাই। আর সেই দিন সন্ধ্যায় রিফাত প্রপোজ করলো মুক্তাকে, না বলার কোনো কারণ নেই। আর যেহেতু এখন দুজনের চাকরি নেই, দুইজন যার যার বাসায় গেল, দুইজন দুজনের কথা জানাইলো। রিফাতের ফ্যামিলি তো আগে থেকেই একটু ডিপ্রেস ছিল রিফাতকে নিয়ে, সো ঠিক আছে রিফাতের ফ্যামিলি রাজি হয়ে গেল বিয়েতে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ মেয়ের ফ্যামিলিও কোনো টু শব্দ না করে রাজি হয়ে গেল। এখানে অনেক বড় একটা কাহিনী আছে, অনেক বড় একটা সিক্রেট, পরে বলবো। রিফাত আর মুক্তার বিয়ে হলো এবং বিয়ের পরে ওরা টাঙ্গাইল শিফট করলো। তো বেসিক্যালি রিফাতের একটা জব হয়েছিল টাঙ্গাইলে একটা ইলেকট্রনিক্সের শোরুমে, আর মুক্তা তারপরে চাকরি আর করে না, কারণ ও হাউস ওয়াইফ হিসেবেই কন্টিনিউ করে ডিসাইড করে। বাট বিয়ের পর মুক্তা খেয়াল করলো যে রিফাত ওর কাছে আসতে চায় না। মানে কি, ও কি ওর এক্সকে এখনো ভুলতে পারে নাই? মুক্তাকে কি ও সত্যি সত্যি ভালোবাসে না? সমস্যাটা কোথায়? এটা নিয়ে প্রায় ওদের মধ্যে ঝামেলা হতো। আস্তে আস্তে মুক্তা জিনিসটা অ্যাডজাস্ট করে নেয়, কারণ দেখে যে রিফাত টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক করার জন্য অনেক কষ্ট করতেছে। রিফাত অনেক হার্ডওয়ার্কিং ছেলে, একটা পর্যায়ে গিয়ে ওর প্রমোশন হয়, ও আরো ব্যস্ত হয়ে যায়। আর ওদের পাশের ফ্ল্যাটে থাকতো সুইটি ভাবির সাথে মুক্তার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। একসাথে আড্ডা দিয়ে সারাদিন কাজ করতো, কারণ রিফাত সেই সকালে বের হয়ে যেত কাজের জন্য আর রাতে ফিরতো। এইভাবেই চলছিল তাদের সংসার। বিয়ের কয়েক মাস কেটে গেল, কিন্তু রিফাত এবং মুক্তার মধ্যে এখনো একবারও কোনো কিছু হয় নাই। ইজন্ট ইট উইয়ার্ড? কিন্তু ব্রাউন ফ্যামিলিতে যেটা হয় আর কি, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই রিফাতের ফ্যামিলি মুক্তাকে ফোন দিয়ে প্রেশার দেওয়া শুরু করলো যে সুখবর কবে দিবা। সেদিন রাতে এটা নিয়ে ওদের মধ্যে অনেক ঝামেলা হইলো। সকালবেলা রিফাত ব্রেকফাস্ট না করে বাসা থেকে বেরোয় গেল। অফিসে গিয়ে রিফাতের মনে হলো মুক্তাকে তার সত্যিটা বলে দেওয়া উচিত। সেই দিন দুপুরে সে ছুটি নিল, ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই বেডরুমে গিয়ে যেটা দেখলো, রিফাতের দ্য ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন। মুক্তা এবং সুইটি ভাবি একসাথে শুয়ে আছে। রিফাতের প্রেজেন্সটা দেখে ওরা দুইজনই খুব অবস্থিত হয়ে গেল। রিফাত কোনো কিছু না বলেই জাস্ট বের হয়ে চলে গেল। একটা ছেলে আর কত সহ্য করবে? প্রথমে জারিন, তারপর মুক্তা কন্টিনিউয়াস রিফাতকে ফোন দিয়েই যাচ্ছিল, রিফাত ফোন রিসিভ করে নাই। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ডিসাইড করে সে একটা ছুরি কিনবে। বেসিক্যালি আজকে রাতে সে প্রথমে মুক্তাকে শেষ করবে, তারপর নিজেকে। তার এই জীবন আর ভালো লাগতেছে না, সে আর নিতে পারতেছে না। রাত 10টায় বাসায় ফিরলো, দরজা খুলতেই কান্নাকাটি করে রিফাতের পা জড়িয়ে ধরলো। একটা পর্যায়ে রিফাতের মন গলে গেল, আর এইবার গেল ফ্ল্যাশব্যাকে। তো বেসিক্যালি সেই দিন সাইফুলের বাড়িতে মার খাওয়ার পর রিফাতের সেভিয়ার পেলভিক নিউরোভাস্কুলার ইনজুরি হয়। সহজ কথায় বলতে গেলে সে এখন অক্ষম, তার ইট ডাজন্ট গেট হার্ট। এই জন্য সে কখনো মুক্তার কাছে আসে নাই। এটা শুনে মুক্তা কি বলবে, ওর সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল। চুপচাপ নিজের রুমে গিয়ে ডোর লক করে দিল। পরের দিনের সকালটা ছিল একদম নিস্তব্ধ, ঠিক যেন ঝড়ের পরে সেই নীরবতা। দুইজনই একটা গিল্ট ট্রিপের মধ্যে আছে। মুক্তা 2 কাপ চা বানিয়ে একটা কাপ রিফাত পাশে রাখলো। আজ আমিও তোমায় কিছু বলতে চাই। সবটা না জানলে হয়তো তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে। নওগাঁ থাকতে আমার একটা বান্ধবী ছিল, মনি। ক্লাস 7-এও যখন আমাদের স্কুলে ভর্তি হয়, তখন থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। স্কুলের সবাই আমাদের মণিমুক্তা বলে ডাকতো। সবাই ভাবতো আমরা বুঝি 2 বোন, কিন্তু আমাদের রিলেশনটা বোনের মতো ছিল না। সাধারণ বন্ধুত্বের থেকেও অনেক বেশি কিছু ছিল। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, হুট করে শুনি মনির ফ্যামিলি ওর বিয়ে ঠিক করেছে। খবরটা শোনার পর আমি একদম পাগল হয়ে যাই। সেই জেদ আর যন্ত্রণায় আমি এক গাদা ঘুমের ওষুধ খেয়ে করার ট্রাই করি। পরের দিন মনি আমাকে দেখতে আসে। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, আরও আমাকে সান্ত্বনা দিচ্ছিল। একটা পর্যায়ে ঠিক সেই মোমেন্টে আম্মু হুট করে আমাদের রুমে ঢোকে। আমাদের অবস্থা দেখে তোমার মতোই আম্মু 1 সেকেন্ডে সবকিছু বুঝে যায়। আমাকে নাকি জিনে ধরেছে। এরপর আমার ঝাড়ফুঁক শুরু হলো। এরপর যাতে লোক জানাজানি না হয় বিয়ে দিয়ে দিতে চাইল। একটা ছেলেও দেখেছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। তারপর ফ্যামিলির মান সম্মান বাঁচাতে তড়ি ঘুরি করে বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকেই তোমার সাথে আমার পরিচয়। তার জীবনের এই দীর্ঘ ফ্ল্যাশব্যাক শুনে যেন রিফাতের মাথায় আকাশ ভেঙে পড়লো। মানে সবকিছু এই ছেলেটার সাথেই হয়। একদিকে ওর নিজের অক্ষমতা, অন্যদিকে ওর ওয়াইফের এরকম একটা অতীত। ও কোনো কিছু মেনে নিতে পারতেছিল না, কোনো কিছু না বলে জাস্ট বাসা থেকে বের হয়ে গেল। ওর প্যানিক অ্যাটাকের মতো আসা শুরু করলো। বাট আপনার কাছে যদি কাহিনীটা এতক্ষণ ডার্ক মনে হয়, আসল ডার্কনেস এখন আসবে। সেদিন দুপুরে রিফাত বাসায় আসলো একটা গোলাপ ফুল নিয়ে, মুখে একটা বিজয়ের হাসি। সে সুন্দর করে সেই গোলাপটা তার বউয়ের হাতে দিয়ে বলল, যা হইছে ভুলে যাও, না আমি পারফেক্ট, না তুমি। মুক্তা ওয়াজ হ্যাপি। সে মনে করছিল তার হাজবেন্ড নতুন করে সবকিছু শুরু করে দিবে, ভুলে যাবে সব। আর এইখানেই রিফাত বলল তার পরের লাইন, সুইটি ভাবির সাথে তোমার সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি চাই তুমি কন্টিনিউ করো। জাস্ট একটা রিকোয়েস্ট, এরপর থেকে যখনই করবা ভিডিও করবা। পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে ভাই। এগুলো শুনে ঠিক আপনার মতোই রিয়াকশন ছিল মুক্তার।
তার হাজবেন্ডের কাছ থেকে এইরকম একটা ডিমান্ড, এরকম একটা ডার্ক নোংরা একটা কাজ করতে বলছে তার হাজবেন্ড, কিন্তু তার কি আসলেও না করার পজিশনটা আছে? আই মিন শি ইজ অ্যাট ফল্ট অ্যাজ ওয়েল। সে তো ধরা খাইছে, তাও আবার একটা মেয়ের সাথে। সো কোনো রকম ভাবে রিফাত ঠিকই ম্যানিপুলেট করে ফেললো মুক্তাকে। সমস্যা হলো সুইটি ভাবির। আফটার দ্য ইনসিডেন্ট সুইটি ভাবি রাজি হচ্ছিল না। সেম কাহিনী সুইটি ভাবির সাথেও করলো রিফাত। আপনি যদি রাজি না হন তাহলে আপনার প্রবাসী হাজবেন্ডকে ফোন দিয়ে আমি সব বলে দিব। বাধ্য হয়ে আবার কন্টিনিউ করলো সুইটি ভাবি আর মুক্তা। রিফাত রাতে এসে তাদের ভিডিও দেখতো। এভাবে চললো কয়েক মাস। বাট হুট করে আফটার সেভারাল মান্থ সুইটি ভাবির হাজবেন্ড সৌদি থেকে ব্যাক করে, তারা ওই ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেলে, নো ট্রেস। যাই হোক, এত কাহিনীর পরও আরো 1 বছরের মতো রিফাত এবং মুক্তা সংসার করে, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে আমাদের রিফাত ভাই চায়না শিফট করে, সে এখন সেখানেই থাকে। আর মুক্তা ভাবির কি খবর আমি জানি না। তো যাই হোক, এই ছিল আজকের স্টোরি। আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স কোথাও একটা লিঙ্ক দিয়ে দিব, ক্লিক করে শেয়ার করুন আপনার স্টোরি। ডোন্ট ওয়ারি, আপনার নাম পরিচয় সবকিছু গোপন রাখা হবে। এই গল্পে আমি যে নামগুলো ব্যবহার করেছি সেগুলো ফেক ছিল, সো আপনার পরিচয় ফ্ল্যাশ হওয়ার কোনো ভয় নেই। কিছু কিছু গল্প শোনার পর না আমি অবাক হয়ে যাই যে এখানে দোষটা কাকে দেব? রিফাতের, মুক্তার, জারিনের, দোষটা কার ছিল? আপনার কি মনে হয়? আপনি যদি এই 3টা ক্যারেক্টারকে নাম্বার দিতে চান, কাকে কত নাম্বার দিবেন, বা কার কোন কাজটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আপনার কাছে? এমন কোনো পরিস্থিতি যদি আপনার সাথে হতো তাহলে কি হতো?